আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। রসায়ন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে দেখা যাচ্ছে কি না, সাউন্ড এবং ভিডিও ওকে আছে কি না, কমেন্টে একটু জানাও প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কি না, সাউন্ড এবং ভিডিও ওকে আছে কি না, কমেন্টে জানাও প্লিজ। ওয়ালাইকুম আসসালাম দোহা। আমাকে দেখা যাচ্ছে কি না, সাউন্ড এবং ভিডিও ওকে আছে কি না? এভরিথিং ইজ ওকে? জি স্যার, দেখা যায় সাউন্ড ভিডিও ওকে। ওকে, জি স্যার, সব ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আলোচনায় যাই। আমরা গত ক্লাসে তোমাদের sp3 সংকরায়ন পড়িয়েছিলাম। আজকে আমরা দেখব যে sp3 সংকরায়ন হওয়া সত্ত্বেও বিভিন্ন যৌগের গঠন এবং বন্ধন কোণ ভিন্ন হয় কেন। এটা আমাদের আজকের আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। আমরা আজকের এই আলোচনার টপিক্সটা হয়তোবা বন্ধন কোণ ডিফারেন্সের কারণ আমাদের দুইটা ক্লাস লাগবে। আমরা চাচ্ছি যে যত ধরনের বন্ধন কোণের ডিফারেন্স সংক্রান্ত আলোচনা থাকুক, সবগুলোই আমরা এখানে আলোচনা করব। এবং সবসময় মজার জিনিস যেটা আমরা খেয়াল করো, গত ক্লাসে আমরা বলেছিলাম যে sp3 সংকরিত যৌগগুলোর গঠন হবে চতুস্থলকীয় আর বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট, একই কথা। তো আসলে সচরাচর এটা আমাদের মনে রাখা দরকার যে এই যে বন্ধন কোণ বললা যে 109.5 ডিগ্রি গঠন হবে চতুস্থলকীয়, এটা হলো তার স্বাভাবিক ঘটনা। বাট বন্ধন কোণ sp3 সংকরিত হয়েও এই 109.5 ডিগ্রি থেকে কম বেশি হতে পারে, অথবা আবার বলা যায় যে গঠনও চতুস্থলকীয় না হয়ে অন্যরকম গঠনও হতে পারে। তো স্বাভাবিক কারণে বলা যায় যে এই গঠন এবং বন্ধন কোণ চেঞ্জ হওয়ার পেছনে কি কাজ করছে। আর একটা বিষয় তোমাদের মনে রাখা দরকার, সেটা হলো একটা যৌগের গঠন এবং বন্ধন কোণ, এটা আমরা কিভাবে বুঝবো। অনেকেই আমাকে এই প্রশ্নগুলো করে থাকো যে স্যার, আমরা এই যৌগটার বন্ধন কোণ যে এত, এটা আমরা বুঝবো কিভাবে, বোঝার উপায় কি? খেয়াল রাখবা, বন্ধন কোণ গঠন এই টপিকস দুটি এক্সপেরিমেন্টাল ভ্যালু, এগুলো হলো এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা পরীক্ষালব্ধ ফলাফল। সবসময় একটা জিনিস মনে রাখবা, যে কোনো এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা পরীক্ষালব্ধ ফলাফল সবসময় মুখস্থ করা ছাড়া কোনো উপায় থাকে না। যেমন একটা যৌগের গঠন এবং বন্ধন কোণ কিন্তু ফাইন্ড আউট করা হয় এক্স রশ্মি এক্সপেরিমেন্টের মাধ্যমে, অর্থাৎ রঞ্জন রশ্মি পরীক্ষার মাধ্যমে। তো রঞ্জন রশ্মি পরীক্ষার মাধ্যমে কোন যৌগের বন্ধন কোণ কত হবে আর গঠনটা কি হবে, এগুলো আগে থেকেই ফাইন্ড আউট করা আছে। এখন নতুন করে তোমরা নিজেরা ইচ্ছা করলেও কিন্তু বের করতে পারবা না, বা প্রসেস করে এটা শেখাও কিন্তু পসিবল না। টেকনিক্যালি আমরা বুঝতে পারি যে এটা গঠনটা কেমন হতে পারে, তবে একটা জিনিস হলো রঞ্জন রশ্মির মাধ্যমে একটা যৌগের গঠন এবং বন্ধন কোণ যে ফাইন্ড আউট করা আছে, এগুলোর পেছনে যুক্তি দেয়া যাবে। মনে করো আমরা রাসায়নিক যুক্তি দিয়ে আমরা বলতে পারবো কেন এর গঠনটা এমন, কেন এর বন্ধন কোণটা এত, এটা বলা যাবে। বাট কখনোই আমরা নিজেরা বের করতে পারবো না যে এটার বন্ধন কোণ এত হলো কেন। ওকে, তাহলে স্বাভাবিক কারণে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, একটি যৌগের গঠন এবং বন্ধন কোণ কত হবে, এই টপিক্সটা যেহেতু রঞ্জন রশ্মির মাধ্যমে বের করা হয়েছে, আমরা চেষ্টা করব এটা মুখস্থ রাখার জন্য। মাঝে মধ্যেই কিন্তু বোর্ড পরীক্ষায় অথবা অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসে, এই যৌগের বন্ধন কোণ কত, এটার গঠন কি। তাহলে স্বাভাবিকভাবে এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই, আমাদেরকে মুখস্থ দিতে হবে। কিন্তু বোর্ড পরীক্ষায় আবার সৃজনশীল প্রশ্নে আসলে যে এর বন্ধন কোণ এত হয় কেন, বা এইটার থেকে এটার ডিফারেন্স কেন,
এই পরীক্ষাগুলোতে প্রশ্ন এইভাবে আসে, তার মানে এগুলোর পেছনে যুক্তি দিতে পারবা কেন আর গঠনটা এমন হলো, এই গঠন ডিফারেন্স হওয়ার কারণটা কি, এই জিনিসগুলো যুক্তি দিতে পারবা। এই যুক্তি দেওয়ার জন্য একটা প্রসেস বা তথ্য আমাদের আবিষ্কার করা হয়েছে, তার নাম হলো বেসপার্ট থিওরি। তো আমরা আজকে বেসপার্ট থিওরি নিয়ে, বেসপার্ট থিওরিটা সরাসরি তোমাদের বোর্ড পরীক্ষায় আমরা কিন্তু বেসপার্ট তত্ত্বটাকে ব্যবহার করব না, বাট বেসপার্ট তত্ত্বের নিয়মটা দিয়ে ব্যাখ্যা করব। বেসপার্ট তত্ত্বের কথা উল্লেখ না করলেও চলবে, উল্লেখ করলে এমন আহামরি কিছু যায় আসবে না। তবে তোমাদের যে কারিকুলাম বই সেখানে বলা আছে যেন বেসপার্টকে অ্যাভয়েড করা হয়। তো বেসপার্টকে অ্যাভয়েড করলে তোমরা ব্যাখ্যাটা কীভাবে দিবা? বেসপার্টের ভিতরে যে তথ্যগুলো রয়েছে অর্থাৎ নিয়মগুলো দিয়ে তোমরা ব্যাখ্যা দিতে পারবা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বন্ধন কোণ ডিফারেন্স হয়, মৌলিক যেই কারণটা সেটা হলো বেসপার্ট থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়। আরও কিছু কারণ আছে, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতার ডিফারেন্সের কারণে হয়, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর আকারের কারণে হয়, অথবা তোমরা বলতে পারো কেন্দ্রীয় পরমাণুর আকারের ডিফারেন্সের কারণে হয়। এই যে অনেকগুলো কারণ রয়েছে, এই কারণগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করব কেন তোমাদের কোণ এবং গঠনটা, বন্ধন কোণটা ডিফারেন্স এবং আকারটা ডিফারেন্স। আকার আসলে অনেক সময় দেখবা, খেয়াল রাখবা যে আকার একই থাকে বাট কোণ ডিফারেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ একই রকম আকৃতির হলে যে বন্ধন কোণ একরকম হবে এমন কিন্তু না, বন্ধন কোণ ডিফারেন্স হতে পারে। সেক্ষেত্রে আবার কতগুলো ফ্যাক্টর এখানে কাজ করে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর আকার, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতা, এই ব্যাপারগুলো কাজ করে। তো আমরা খুব প্রথমত আলোচনা যেটা করব সেটা হলো মানে বেসপার্ট থিওরি দিয়ে আমরা প্রথমত আলোচনা করব একই রকম সংকলিত হওয়া সত্ত্বেও গঠন এবং বন্ধন কোণ ভিন্ন হয় কেন। একই রকম সংকলিত হওয়া সত্ত্বেও গঠন ও বন্ধন কোণ ভিন্ন হয় কেন? একই রকম সংকলিত হওয়া সত্ত্বেও গঠন এবং বন্ধন কোণ ভিন্ন হয় কেন? ঠিক আছে স্যারেরা, আসেন তাহলে কাম টু দ্য পয়েন্ট। এটা ব্যাখ্যা করবো আমরা কি তথ্য দিয়ে? বেসপার্ট থিওরি দিয়ে। এইটা দিয়ে এটার ভ্যালেন্স, আমরা এটার ইলাবোরেশন কি, বিস্তারিত ফর্ম কি দেখো। ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। বাংলা যেটা আমরা বলি যোজনী স্তরের ইলেকট্রন জোড়ার বিকর্ষণ তত্ত্ব। এই জিনিসটা আমরা খেলব ভ্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এখন প্রশ্ন হলো আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করব যে দেখো একটা যৌগে মনে করো আমরা আলোচনা করতে যাচ্ছি, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম মিথেন, অ্যামোনিয়া আর হলো পানি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এখানে
যে মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বন, অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, পানির কেন্দ্রীয় পরমাণু তোমরা দেখো অক্সিজেন। এখানে এটার গঠন ছিল, আমরা একটা আলোচনা একটু করি। গঠন ছিল চতুস্তলকীয়। বন্ধন কোণ ছিল, দেখো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ ছিল 109.5 ডিগ্রি। এটার গঠন ছিল ত্রিকোণাকৃতির। আর বন্ধন কোণ ছিল হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ ছিল 160 ডিগ্রি। এটার গঠন ছিল উল্টা বিয়াকৃতির। বন্ধন কোণ ছিল 104.5 ডিগ্রি। ওকে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতেছে আমাদের এখানে, দেখো তিনটা যৌগ sp3 সংকরিত, তিনটাই কিন্তু আমাদের ছিল কি বলতো sp3 সংকরিত, বাট এটার গঠন হলো চতুস্তলকীয়, খেয়াল করো। আর কোণ যদি আমরা বলি, কোণ হলো এটার 109.5 ডিগ্রি, এটার কোণ হলো 160 ডিগ্রি, এটার কোণ হলো 104.5 ডিগ্রি। বাট সংকরায়ন তিনটার কিন্তু sp3। স্বাভাবিক প্রশ্ন জাগে এই তিনটার সংকরায়ন এক, বাট গঠন ভিন্ন, বন্ধন কোণ ভিন্ন কেন? তো এর জন্য আমরা আলোচনা করতে গেলে আলোচনা করতে হবে এই ভেসপার থিওরি দিয়ে, কিন্তু ভেসপার থিওরিটা উল্লেখ না করলেও আমাদের চলবে। তবে একটা জিনিস খেয়াল করো, ব্যালেন্সিয়াল ইলেকট্রন রিপালশন থিওরি বলছে আমরা কি যোজনী বন্ধন যোজ্যতা স্তরের, মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড়ার বিকর্ষণ তত্ত্ব। যোজ্যতা স্তর কার হবে? একটা যৌগের সকল ধর্ম বৈশিষ্ট্য ব্যাখ্যা করা ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু দিয়ে। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে মিথেন অ্যামোনিয়া পানির কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা একটু খেয়াল করি, মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বন, ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1। যেহেতু এখানে যোজনীর 4, আমরা উত্তেজিত অবস্থাটাই লিখবো 2s2 2px1 2p 2pz1। তো তোমরা দেখো এখানে এর ইলেকট্রন বিন্যাস আমরা লিখলাম, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি তোমরা করো 1s2 2s2 2px1 2py1 2pz1। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2px2 2py1 2pz1। তো দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই। দেখা যাচ্ছে কিনা দেখো। ওকে, থ্যাংক ইউ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা দেখতে পাচ্ছি কার্বন নাইট্রোজেন অক্সিজেনের যে যোজ্যতা স্তর, এই যোজ্যতা স্তরের এটার যোজ্যতা দুটোটা তিনটারে কিন্তু দ্বিতীয় যোজ্যতা স্তরের দ্বিতীয় শক্তি স্তর। তো দ্বিতীয় শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর ক্ষেত্রে যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলোর মধ্যে দুই ধরনের ইলেকট্রন থাকতে পারে। এখানে এক ধরনের ইলেকট্রন দেখো, সবগুলোই কিন্তু যোজনী ইলেকট্রন দেখতে পাচ্ছ সব। আর আমরা বলতে পারি সবগুলো ইলেকট্রন, এই যোজ্যতা স্তরের যে ইলেকট্রনগুলো থাকে সবগুলোকে যোজনী ইলেকট্রন বলা হয়। মনে আছে কিনা তোমাদের? এই যোজনী ইলেকট্রনগুলো আমরা আবার দুই ভাবে বিভক্ত করতে পারি হুন্ডের নিয়ম অনুযায়ী। একটা হলো যে হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে যতটা অযুগ্ম ইলেকট্রন তোমরা পাবা ওই মৌলের যোজনী তত হবে। আর অযুগ্ম ইলেকট্রন ছাড়া যে যোজ্যতা স্তরের জোড়া ইলেকট্রনগুলো, এগুলো মুক্ত জোড় ইলেকট্রন হয়। ওকে, তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে পরমাণুর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন বা যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো হলো যোজনী ইলেকট্রন। ওকে, আমরা একটা কথা এখানে শিওর। আর এই যোজনী ইলেকট্রনগুলো দুই ভাগে বিভক্ত হুন্ডির নিয়ম অনুযায়ী,
বেজোড় ইলেকট্রনগুলো হলো যোজনী আর জোড়া ইলেকট্রনগুলো হলো মুক্তজোড় ইলেকট্রন। আমাদের কিন্তু বলা হয়েছে যে দেখো যুযুতা স্তরের ইলেকট্রন জোড়, দেখো যুযুতা স্তরের ইলেকট্রন জোড় খেয়াল করো, যোজনী স্তরের ইলেকট্রন জোড়। দেখো আমরা কিন্তু খুব খুব কেয়ারফুলি কথাটা বলবো, যুযুতা স্তরের ইলেকট্রন জোড়ের কথা বলা হয়েছে। তো যুযুতা স্তরের ইলেকট্রন জোড় শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে আছে শুধু মুক্ত জোড়, খেয়াল করো বাকিগুলো কিন্তু বেজোড়। হুন্ডের নিয়ম যে আমরা যদি খেয়াল করি পরমাণুর ক্ষেত্রে শুধু যদি থাকে জোড়া ইলেকট্রন সেটা হলো কি মুক্ত জোড়। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই যুযুতা স্তরের জোড়া ইলেকট্রন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হ্যাঁ, এটা বোঝানো হয়েছে মূলত অণুর ক্ষেত্রে, খেয়াল করবা। তাহলে এই পরমাণুগুলো যখন তোমার বন্ধনে অংশগ্রহণ করে অণু গঠন করবে তখন এই অযুগ্ম ইলেকট্রনগুলো কিন্তু আর অযুগ্ম থাকবে না, এগুলো সব জোড়া হয়ে যাবে। কিভাবে? আরেকটি পরমাণুর বেজোড় ইলেকট্রন এখানে এসে জোড়া হবে। তাহলে যখন একটা কার্বনের এই 2s এর সাথে আরেকটা ইলেকট্রন এসে এক জোড়া ইলেকট্রন হবে তখন এনে 4 জোড়া ইলেকট্রন হবে। দেখো 2s এর সাথে 2px 2py 2pz এই চারটার সাথে দেখা যাবে 4টা ইলেকট্রন আসলে 4 জোড়া হবে। তাহলে এগুলো কিন্তু বন্ধনে পার্টিসিপেট করার পর হবে। তাহলে বন্ধনে পার্টিসিপেট করার পর কার্বনের যে 4টা যোজনী, দেখো এখানে যে কার্বনের মিথেনের সাথে যে 4টা যোজনী, দেখো এখানে আমরা খেয়াল করি এই 4টা যে যোজনী দেখতে পাচ্ছ তোমরা মিথেনের, দেখো এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের কিন্তু এক জোড়া ইলেকট্রন আছে, এখানেও আছে, এখানে সবগুলো কিন্তু বন্ধনের ইলেকট্রন। তাহলে বন্ধনের 4টা ইলেকট্রনকে আমরা বলবো বন্ড পেয়ার ইলেকট্রন। খেয়াল করো, তাহলে আমরা এক ধরনের পাইলাম যে যদি একটা পরমাণু যুযুতা স্তরের সবগুলো ইলেকট্রনই অযুগ্ম থাকে, এখানে কোনো জোড়া ইলেকট্রন না থাকে, এগুলা সবই যোজনী, বাট পরমাণুটা যখন অনুগঠন করবে এই অযুগ্ম যোজনী ইলেকট্রনগুলো জোড়া হয়ে যাবে, তখন এদেরকে আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন, মানে বিপি বলবো। খেয়াল করো বিপি, বিপি মানে হলো বন্ড পেয়ার, বন্ড পেয়ার যেটাকে আমরা বাংলায় বলবো বন্ধন জোড়। ওকে, এবার আসো আমরা যদি বলি যে যুযুতা স্তরে অযুগ্ম ইলেকট্রনের পর যে জোড়া ইলেকট্রনগুলো থাকে আমরা বলছি এই জোড়া ইলেকট্রনগুলো মুক্ত জোড়। খেয়াল করো কথাটা, আর অযুগ্ম ইলেকট্রনগুলো বন্ধন জোড়। তাহলে আমরা আরো এক ধরনের জোড়া ইলেকট্রন পাইলাম, সেটা হলো লোন পেয়ার, এলপি, লোন পেয়ার, বাংলা আমরা বলি মুক্ত জোড়। ওকে, সরি। তো তোমরা একটা জিনিস তো এখানে খেয়াল করতে পারছো যে দুই ধরনের ইলেকট্রন মূলত পাওয়া যায়। তাহলে এখানে একটা হলো আমরা বলছি বন্ধন জোড়, আর একটা হলো মুক্ত জোড়। এই দুই ধরনের ইলেকট্রনের নেচার কিন্তু দুই রকম হয়ে থাকে। তোমরা একটা জিনিস খেয়াল করো যে যোজ্যতা স্তরের যে লোন পেয়ার ইলেকট্রনগুলো থাকে এই লোন পেয়ার ইলেকট্রনগুলো কিন্তু মানে বন্ধনে আনইউজ থাকে, বন্ধনে অব্যবহৃত থাকে। তো বন্ধনে অব্যবহৃত থাকলে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো কেন্দ্রীয় পরমাণুতে কিন্তু ফ্রি থাকে, অর্থাৎ ফ্রি বা মুক্ত থাকে, এই জন্য তাদেরকে মুক্তজোড় বলা হয়েছে। ফ্রি ইলেকট্রন থাকে, এই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু মানে তোমার কি করতে পারে, রিপালশন পাওয়ার বা বিকর্ষণ ক্ষমতা বেশি হয়ে থাকে। ওকে, আর যেই বেজোর ইলেকট্রনগুলো জোড়া হয়ে বন্ধনে পার্টিসিপেট করে আরেকটি পরমাণুর সাথে শেয়ারের মাধ্যমে, তো দুই পরমাণুর ইলেকট্রনই কিন্তু একটি একটি করে একজোড়া হয়ে আণবিক অরবিটালে থাকে এই ইলেকট্রন যুগল বন্ধন গঠন করার পর, এবং দুই পরমাণুর সমানভাবে কিন্তু এই ইলেকট্রন যুগলকে আকর্ষণ করে ধরে থাকে। যার জন্য দেখে যে এগুলো ফ্রি বা মুক্ত থাকে না, এগুলো কিন্তু পরমাণুর নিউক্লিয়াস কর্তৃক অর্থাৎ বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হয়ে থাকে। ফলশ্রুতিতে তারা তাদের রিপালশন পাওয়ারটা খুবই কম হয়, দুর্বল হয়। তাহলে আমরা কিন্তু দুই ধরনের রিপালশন পাওয়ার অলরেডি আমরা বুঝে গেছি, সেটা হলো মুক্তজোড় ইলেকট্রনের রিপালশন পাওয়ার আর বন্ধনজোড় ইলেকট্রনের রিপালশন পাওয়ার। তাহলে বন্ধনজোড় ইলেকট্রন রিপালশন পাওয়ারটা উইকেন্স হবে, একদম উইকলি হবে, এবং মানে তাহলে লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ পাওয়ারটা হায়ার হবে। তাহলে খেয়াল রাখবো আমরা যে বন্ধনজোড় ইলেকট্রনের রিপালশন পাওয়ার লয়ার হবে, আর তোমরা জানো যে লোন পেয়ার ইলেকট্রন রিপালশন পাওয়ারটা হায়ার হবে, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণটা বেশি হবে আর বন্ধনজোড় ইলেকট্রনের বিকর্ষণটা কম হবে। এখন আমাদের প্রশ্ন হলো এই দুইটা মানে বিকর্ষণ কিভাবে করতে পারে? এই দুইটা তিন ভাবে বিকর্ষণ করতে পারে কিন্তু। দেখো বন্ড পেয়ার বন্ড পেয়ারের সাথে বিকর্ষণ করতে পারে, বন্ড পেয়ার লোন পেয়ারের সাথে বিকর্ষণ করতে পারে, লোন পেয়ারের সাথে বিকর্ষণ করতে পারে। তবে তাদের বিকর্ষণের ক্রমটা দেখো কেমন হয়। যদি লন পেয়ার, দেখো যদি বন্ড পেয়ারকে বিকর্ষণ করে, অর্থাৎ মুক্তজোড় বন্ধনজোড়কে বিকর্ষণ করে, আমরা বলছি এই
বিকর্ষণটা খুবই কম হবে। আবার বন্ড পেয়ার লোন পেয়ারের সাথে যদি বিকর্ষণ করে তার থেকে অবশ্যই একটু বেশি, ওই লোন পেয়ারের রিপালশন করা অর্থাৎ আমরা মুক্ত জোড়ের বিকর্ষণ ক্ষমতা বেশি বিধায় তার থেকে বিকর্ষণ পথটা এখানে একটু বেশি ফাংশনেবল হবে, তাহলে তার থেকে বেশি হবে এটা। তারপরে আবার যদি লোন পেয়ার রিপালশন করে তাহলে দেখো এই বিকর্ষণটা সবচেয়ে বেশি হবে। তাহলে বিকর্ষণের কমটা হবে লোন পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন ইজ গ্রেটার দেন বন্ড পেয়ার। অর্থাৎ আমরা খেয়াল রাখবো যে বন্ধনজোড়ের বিকর্ষণটা বন্ধনজোড় মুক্তজোড় থেকে বেশি, আর বন্ধনজোড় মুক্তজোড়ের বিকর্ষণটা বন্ধনজোড় বিকর্ষণ থেকে বেশি। আচ্ছা, সাদিয়া মজুমদার আরিয়ানা, লোন পেয়ারগুলো কি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে হয়ে থাকে? না স্যার, সবসময় আমরা জিনিস খেয়াল রাখবো, একটা নিরপেক্ষ অণু যখন লোন পেয়ারই বলবা তোমরা, এই লোন পেয়ার ইলেকট্রন কখনো সন্নিবেশ বন্ধন গঠন করে না, মনে রাখবা। লোন পেয়ার তো লোন পেয়ারই, যখন সে সন্নিবেশ বন্ধন গঠন করে ফেললো তখন কিন্তু আর সে লোন পেয়ার থাকলো না, সেটা তখন বন্ড পেয়ার হয়ে যাবে, মনে থাকবে তো। অর্থাৎ আমরা খেয়াল রাখবো, একটা যৌগের মধ্যে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে এইটা সন্নিবেশ বন্ধন গঠন করার এবিলিটি প্রদর্শন করে, অর্থাৎ সে মানে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। বাট খেয়াল করো, যদি গঠন না করে এই লোন পেয়ার ইলেকট্রনটা লোন পেয়ারই থাকবে, এটা বন্ড পেয়ার হওয়ার সুযোগ নেই। কিন্তু যদি সে সন্নিবেশ বন্ধন গঠন করে তখন আর লোন পেয়ার ইলেকট্রন থাকবে না, এটা তখন বন্ড পেয়ার ইলেকট্রন হয়ে যাবে। ওকে, আমরা এই জিনিসটা খেয়াল করব। অনেকে আবার এই জিনিসটা ভুল বুঝে, স্যার লোন পেয়ারের সংকর অরবিটালগুলো সব সময় উপরের দিকে হয় কেন? হ্যাঁ, আচ্ছা, এটা উপরের দিক নিচের দিক বড় বিষয় না, আমরা সচরাচর উপরের দিক দিয়ে লিখি আর কি, যে আসলে অ্যাকচুয়ালি ফ্রি ইলেকট্রনটাকে উপরে দেখাই স্ট্রাকচারের বোঝানোর সুবিধার জন্য। কারণ আমরা যখন খেয়াল করি, আমরা যখন নিজেরা দেখাই, আমরা হাত পা মুভমেন্ট করি, নিচে দেখো আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, একটা লেয়ার বা তলের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাতটা যেভাবে নড়াচড়া করতে পারবো, পা কিন্তু এভাবে নড়াচড়া করতে পারবো না, ঠিক আছে? তার মানে পাটা এভাবে মুভমেবল করা যাবে না। তাহলে এই কারণে বলা যায় যে আসলে ফ্রি একটা তলের মধ্যে যখন একটা অণু দাঁড়িয়ে থাকে, তার মানে তার ফ্রি ইলেকট্রনটা অবশ্যই উপরে থাকে যেন মুভেবল হয়, অর্থাৎ রিপালশন করতে পারে ঠিকঠাক মতো। বা লোন পেয়ারটা বিকর্ষণ বেশি হয় কেন? এটা তো আলোচনা করলাম, লোন পেয়ার বিকর্ষণ বেশি হয় কারণ এটা ফ্রি থাকে, মুক্ত থাকে। কারণ এটা তো আর বন্ধনে আবদ্ধ থাকে না, আনইউজ থাকে। একটা অণুর কেন্দ্রীয় পরমাণুতে যখন মুক্তজোড় ইলেকট্রন থাকে, মুক্ত মানে ফ্রি, এই ফ্রি থাকার কারণে দেখবা রিপালশন করতে পারে। একটা মানুষ যখন ফ্রি থাকে, তারা কেউ যদি ধরে না থাকে, দেখবা সেই সবাইরে মানে যে কোনো কিছু করতে পারবে, ঠিক আছে? বাট যদি একটা মানুষকে কেউ ধরে রাখে, আটকে রাখে, তার মানে সে বলতো সে তো আর কেউ কিছু করতে পারবে না। ঠিক তদ্রুপভাবে একটা পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন যখন বন্ধনে আবদ্ধ থাকে, যুক্ত থাকে, তাইলে তার রিপালশন পাওয়ার তো থাকবে না, দুই পরমাণু নিউক্লিয়াস তাকে ধরে রাখবে। আর যদি কেন্দ্রীয় পরমাণু কোনো ইলেকট্রন আনইউজ থাকে, জোড়া ইলেকট্রন, তার মানে সে ফ্রি থাকবে, সে রিপালশন বেশি দেখাবে, এই আর কি। যোজ্যতা স্তর এর সবগুলো অরবিটালই তো সংকরায়নে পার্টিসিপেট করবে, তো লোন পেয়ার কিভাবে থাকলো? আচ্ছা, থ্যাংক ইউ। খেয়াল রাখবা, যোজ্যতা স্তরের সবগুলো অরবিটালেই সংকরায়নে পার্টিসিপেট করবে, বাট যদি কোনো অরবিটালে মানে জোড়া ইলেকট্রন থাকে, এই জোড়া ইলেকট্রনটা কিন্তু মুক্ত জোড়া ইলেকট্রন, এটা কিন্তু সংকর অরবিটালেই থাকবে। ওকে, আমি কিন্তু এগুলো আগে পড়িয়েছি গত ক্লাসে। জোড়া ইলেকট্রনটা সংকর অরবিটালে থাকবে। স্যার, লিগ্যান্ডের বন্ড পেয়ার মধ্যে কি কোনো সম্পর্ক আছে? লিগ্যান্ডের বন্ড পেয়ার সব জায়গায় কিন্তু বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশনের মধ্যে সম্পর্ক থাকবে। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। মোটামুটি সবাই বুঝতে পারছো, সবার কমেন্টস আমি দেখে নিলাম, আশা করি সমস্যা হবে না। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা একটু দেখি যে দেখো এই যে মিথেন অণুর গঠন হলো, দেখো চতুস্তলকীয় গঠন। বন্ধন কোণ দেখো, এটার গঠন আমরা চতুস্তলকীয় লিখেছি, এটার বন্ধন কোণ 109.5 ডিগ্রি, বন্ধন কোণ 109.5, আর গঠন হলো চতুস্তলকীয়। আবার তুমি যদি মিথেনের পরে অ্যামোনিয়াতে যাও, দেখো বন্ধন কোণ 160 ডিগ্রি,
গঠন ত্রিকোণাকৃতির, পিরামিডীয়। এখানে মুক্ত জোড়া এক জোড়া ইলেকট্রন রয়েছে। এখানে পানির অণুতে যদি যাও, বন্ধন কোণ 104.5 ডিগ্রি, গঠন হলো উল্টা বি শেপ। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এই যে যৌগটা দেখো মিথেনে কিন্তু কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন নাই, কারণ কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি 4টা অযুগ্ম অরবিটাল এবং 4টাই কিন্তু বন্ধনে ব্যবহার হয়ে গেছে, কারণ 4টা অযুগ্ম অরবিটাল যোজনী 4টাই কিন্তু বন্ধনে ব্যবহার আছে। তাহলে সবগুলো এখানে বন্ড পেয়ার রিপালশন। তাহলে এখানে দেখো এখানে বন্ড পেয়ার রিপালশন, এখানে বন্ড পেয়ার রিপালশন, এখানেও বন্ড পেয়ার রিপালশন, এখানে। তাহলে বন্ড পেয়ার রিপালশন দেখো তো, এখান থেকে এইখানে এই যে দুইটা বন্ধন জোড় ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ। তার মানে এখানে শুধু আমরা বলতে পারি যে বিকর্ষণটা আছে শুধু বন্ড পেয়ার বিকর্ষণ। ওকে, দেখো বন্ড পেয়ার বিকর্ষণ আছে এখানে। তোমরা খেয়াল করো, এখানে মিথেনের মধ্যে শুধুমাত্র কি আছে, বন্ড পেয়ার বিকর্ষণ আছে। এরা জায়গা হবে না, খেয়াল করো সবাই। আর এখানে দেখো অ্যামোনিয়া অণুর মধ্যে নাইট্রোজেন পরমাণুতে মুক্ত জোড় ইলেকট্রন দেখো এক জোড়া ইলেকট্রন আছে, 3টা অযুগ্ম অরবিটাল যোজনী 3, তার মানে সে 3টা বন্ধন তৈরি করছে, এক জোড়া আছে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এখানে কিন্তু দেখো এই মুক্ত জোড় ইলেকট্রনের সাথে এই বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ হবে, আবার এই বন্ধন জোড় ইলেকট্রনের সাথে এই বন্ধন, প্রত্যেকটি আঁকের মধ্যে কিন্তু এক জোড়া ইলেকট্রন আছে, এগুলো হলো বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ হবে। তাহলে এখানে বিকর্ষণটা দুই রকম হচ্ছে, বন্ধন জোড় বিকর্ষণ, মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ। তাহলে আমরা লিখতে পারি, দেখো খেয়াল করে, বন্ড পেয়ার রিপালশন আছে, আবার লোন পেয়ার রিপালশন আছে। ওকে, তাহলে আমরা জানি যে বন্ড পেয়ার রিপালশনটা বন্ড পেয়ার থেকে বেশি। আমরা আগে বিকর্ষণ কোনটার মধ্যে কি আছে একটু দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কিন্তু আবার একটা জিনিস খেয়াল করবো, অক্সিজেনের মধ্যে দুই জোড়া কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আর দুইটা যোজনী। তাহলে দুইটা যোজনী, দুইটা হলো বন্ধন জোড় ইলেকট্রন আর দুইটা মুক্ত জোড়, মানে এখানে মুক্ত জোড় বিকর্ষণ আছে। তার মানে দেখো মুক্ত জোড় বিকর্ষণ আছে, মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ আছে, বন্ধন জোড় বিকর্ষণ, 3 ধরনের বিকর্ষণ আছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো বন্ড পেয়ার রিপালশন এখানে আছে, লোন পেয়ার রিপালশন এখানে আছে, আবার লোন পেয়ার রিপালশন এখানে আছে, 3 ধরনের রিপালশনই এখানে আছে। দেখো আমরা এখানে এই 3টা অণুর মধ্যে রিপালশনের যে ডিফারেন্সটা, এটা আমরা বুঝছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও, সবাই বুঝছো কিনা। সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। থ্যাংক ইউ। তাহলে তো ফাইন, এবার আসো, তাহলে এখন আমরা একটু গঠনে যাই। খেয়াল করো, একটা যৌগ sp3 সংকরিত, খুব খেয়াল করো যে একটা যৌগ sp3 সংকরিত দ্বার যে sp3 সংকরায়নের নিয়ম অনুযায়ী যৌগটার গঠন চতুস্থলকীয় হবে, বন্ধন কোণ 109.5 ডিগ্রি হবে, যদি কোনো এক্সট্রা কোনো জিনিস এখানে ইন্টারফেয়ার না করে। অর্থাৎ যৌগটা চতুস্থলকীয় হবে এবং sp3 সংকরিত হলে চতুস্থলকীয় হবে, বন্ধন কোণ 109.5 ডিগ্রি হবে। অর্থাৎ চতুর্দিকে রিপালশন বা বিকর্ষণটা যদি যৌগের কি হয়, সুষম হয়, অর্থাৎ তার গঠনে কোনো পরিবর্তন, বন্ধন কোনো পরিবর্তন আসবে না। ওকে, তাহলে আমরা একটু দেখি মিথেনের ক্ষেত্রে, মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বন কিন্তু sp3 সংকরিত। এর মধ্যে দেখা যায় যে শুধুমাত্র দেখো চতুর্দিকে শুধু বন্ধন জোড় আছে, তাহলে তার চতুর্দিকে কিন্তু শুধু একই ধরনের বিকর্ষণ, বন্ধন জোড় বিকর্ষণ রয়েছে, যার জন্য তার বিকর্ষণটা চতুর্দিকে সুষম হয়। তাহলে সুষম বিকর্ষণ হলে তার গঠন চতুস্থলকীয়, বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এর কোনো পরিবর্তন হবে না। তাই মিথেনের গঠন চতুস্থলকীয় এবং বন্ধন কোণ 109.5 ডিগ্রি ঠিক আছে। ওকে,
বাট অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি তোমরা যাও, অ্যামোনিয়ার এখানে কিন্তু বিকর্ষণটা দুই রকম রয়েছে। এখানে মুক্তজোড় বন্ধনজোড়কে বিকর্ষণ করে, বন্ধনজোড় বন্ধনজোড়কে বিকর্ষণ করে। তবে আমরা জানি যে মুক্তজোড় বন্ধনজোড়ের বিকর্ষণ বন্ধনজোড় বন্ধনজোড়ের বিকর্ষণ থেকে বেশি। তা আমরা জানি বিকর্ষণ কি করে, বিকর্ষণ কিন্তু দূরে ঠেলে, কাছে টানে না। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে খুব খেয়াল করো, এইটা যে বিকর্ষণ করছে, এই বিকর্ষণ করে কিন্তু এই বন্ধনটাকে ভিতরের দিকে সংকুচিত করছে। আর দেখো এখানে যে বিকর্ষণটা হচ্ছে, বিকর্ষণ দুই দিকে তীর চিহ্ন দিয়ে আমরা দেখাইলাম। এই বিকর্ষণটা কিন্তু খেয়াল করো, এই বিকর্ষণটা কিন্তু এই বিকর্ষণ থেকে কম হওয়ার কারণে সে বিকর্ষণ করে কিন্তু উপরের দিকে ঠেলতে পারে না। স্বাভাবিক কারণে এ বিকর্ষণ করে তার ভিতরের দিকে সংকোচন করে ফেলে, যার জন্য sp3 সংকরায়ন কর্তৃক নির্ধারিত যে বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এটা আর ঠিক রাখতে সে পারে না। এ কারণে দেখা যায় যে এটা সংকুচিত হয়ে 160 ডিগ্রি হয়ে যায়। ওকে, তাহলে কারণটা কি, এদিকেও কিন্তু বিকর্ষণ করে, দেখো এদিকেও বিকর্ষণ করে। এই বিকর্ষণের কারণে দেখা যায় বন্ধন কোণটা কি হয়ে যায়, একটু সংকুচিত হয়ে যায়। খেয়াল রাখবা, তোমরা বলবা যে এখানে বন্ধনজোড় মুক্তজোড় বিকর্ষণ রয়েছে, বন্ধনজোড় বিকর্ষণও রয়েছে। আমরা জানি বন্ধনজোড় মুক্তজোড়ের বিকর্ষণ বন্ধনজোড় থেকে বেশি। এই মুক্তজোড় বন্ধনজোড়ের বিকর্ষণের অতিমাত্রার কারণে দেখা যায় বন্ধন কোণগুলো কি হয়ে যায়, একটু সংকুচিত হয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে যায়। যার জন্য sp3 সংকরিত কর্তৃক নির্ধারিত বন্ধন কোণ 109.5 ডিগ্রি থেকে কমে 160 ডিগ্রি হয়ে যায়। ব্যাপারটা এটা ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাও, তোমরা এতটুকু ক্লিয়ার কিনা সবাই আমাকে কমেন্টে জানাও। স্যাররা সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাবিলা, তুলি, রিফা, হাবিবা নূর, সবাই বুঝতেছে, ধন্যবাদ। ইসরাত জাহান, নাদিয়া, স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ। সাদিয়া, জিল, মিতু, সঞ্জিদা, সোহা, থ্যাংক ইউ। অসাধারণ, তোমরা আসলে ইনশাল্লাহ বুঝতে সমস্যা হবে না। থ্যাংক ইউ, ফাইন। আচ্ছা, ওকে, এবার আসেন তাহলে। এবার দেখো তো পানির অণুর মধ্যে যে বিকর্ষণটা রয়েছে সেটা হলো, দেখো বন্ড পেয়ার রিপালশন আছে। দেখো এই বন্ড পেয়ার রিপালশনটা এটা। আবার লোন পেয়ার রিপালশন, দেখো এখানে লোন পেয়ার রিপালশন, আর এখানে আবার দেখো লোন পেয়ার রিপালশন, এখানে আবার লোন পেয়ার রিপালশন, দেখো। আর এখানে হলো বন্ড পেয়ার রিপালশন। আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, দেখো এখানে খেয়াল করে যে এখানে কিন্তু বন্ড পেয়ার রিপালশন আছে, লোন পেয়ার রিপালশন আছে, আবার লোন পেয়ার রিপালশন আছে। তো তোমাদের এই তিন ধরনের রিপালশনের মধ্যে আমরা জানি লোন পেয়ার রিপালশনটা সবচেয়ে বেশি। দেখো তাহলে এদের রিপালশনটা যদি বেশি হয়, লোন পেয়ারগুলো বিকর্ষণের কারণে একটু নিচের দিকে চলে আসলে দেখা যাবে লোন পেয়ারকে অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে যেভাবে বিকর্ষণ করতো, এবার ওই মুক্তজোড়ের বিকর্ষণের কারণে মুক্তজোড় বন্ধনজোড়ের বিকর্ষণটা আরো বেড়ে যাবে। তো মুক্তজোড় বন্ধনজোড়ের বিকর্ষণ আরো বেড়ে যাওয়ার কারণে বন্ধনজোড় বিকর্ষণ কম হওয়ার কারণে বন্ধন কোণ আরো বেশি মাত্রায় সংকুচিত হবে, যার জন্য sp3 নির্ধারিত কর্তৃক বন্ধন কোণ 109.5 ডিগ্রি থেকে অনেক কমে বন্ধন কোণটা 104.5 ডিগ্রি হবে। ওকে, তাহলে তোমরা এখানে বলবা এখানে তিন ধরনের বিকর্ষণ রয়েছে, যেমন মুক্তজোড় বন্ধনজোড়, মুক্তজোড় আর মানে মুক্তজোড়। এই তিন ধরনের বিকর্ষণের মধ্যে আমরা জানি মুক্তজোড়ের বিকর্ষণ মুক্তজোড় বিকর্ষণ থেকে বেশি, আর মুক্তজোড়ের বিকর্ষণ বন্ধনজোড় থেকে বেশি। এই মুক্তজোড়ের বিকর্ষণ বেশি হওয়ার কারণে মানে মুক্তজোড় বন্ধনজোড়কে বেশি মাত্রা বিকর্ষণ করে বন্ধন কোণ আরো বেশি মাত্রায় সংকুচিত হয়ে বন্ধন কোণ কমে 109 ডিগ্রি থেকে 104.5 ডিগ্রি হয়ে যায়, যার জন্য দেখা যায় তার বন্ধন কোণটা কমে, অর্থাৎ সবচেয়ে কম হয় এই তিনটা অণুর মধ্যে, এবং গঠনটা তার উল্টা বিষিপ হয়, আর গঠনটা এখানে ত্রিকোণাকৃতির পিরামিডই হয়। আর আমরা মোটামুটি এই গঠন এবং বন্ধন কোণ চেঞ্জ হওয়ার পেছনে যে কারণটা আছে এটা আমরা ব্যাখ্যা করলাম এই বেসফার থিওরি দিয়ে, অর্থাৎ ব্যালেন্সি শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি দিয়ে, অর্থাৎ বিকর্ষণ তত্ত্ব মতবাদ, সেটা হলো জুজ্জুতা স্তরের ইলেকট্রনের। সেক্ষেত্রে আমরা মনে আছে বলছিলাম জুজ্জুতা স্তরের ইলেকট্রন পরমাণুর ক্ষেত্রে একরকম হয়,
আর অণুর ক্ষেত্রে আরেক রকম হয়। পরমাণুর ক্ষেত্রে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো সবই যোজ্যতা ইলেকট্রন, এগুলো দুই ভাগে বিভক্ত। বেজোড় ইলেকট্রনগুলো হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা বলি যোজনী, আর জোড়া ইলেকট্রনগুলো মুক্ত জোড়। আর আমরা অণুর ক্ষেত্রে সবগুলোই জোড়ায় জোড়ায় থাকে, বেজোড়গুলো তখন জোড়া হয়ে যায়, বন্ধনে ব্যবহার হয়ে যায় বিধে এগুলো বন্ধন জোড় ইলেকট্রন, আর জোড়াগুলো অলওয়েজ মুক্ত জোড় ইলেকট্রন। তার মানে অণুর ক্ষেত্রে একটা পরমাণুর দুই ধরনের ইলেকট্রন থাকে যোজ্যতা স্তরে, একটা হলো বন্ধন জোড় ইলেকট্রন আর মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এই এদের মধ্যে বিকর্ষণ দিয়ে, বিকর্ষণের ব্যাপার ডিফারেন্সের কারণ দিয়ে আমরা মূলত গঠন এবং বন্ধন কোণ ভিন্ন হওয়ার কারণটা ব্যাখ্যা করতে পারবো। কখন? যদি একই সংকলিত হয়, গঠন এবং বন্ধন কোণ ভিন্ন হয়। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা ব্যাপারটা একদম ভালোভাবে? এগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং পরীক্ষা মাস্ট আসবেই, আসবেই, কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নাই। পরীক্ষায় এটা আসা একেবারে আমরা বলবো যে ফরজ কাম, এগুলো আসবেই। এরা আশা ছাড়া কিন্তু উপায় নেই, আসবে। থ্যাংক ইউ, সবাই বুঝতেছো? ওকে, আমি তাহলে এই টাইপের একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা কিভাবে আসে একটু দেখো। আমরা একটু দেখাই, তারপরে আমরা দরকার হয় আরও সংকরায়নের দেখবা, আমরা একই সংকরিত আরও গঠন ভিন্ন কেন, এগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, টেনশন করার দরকার নেই। আমরা মানে বন্ধন sp3 সংকরিতই, গঠন ভিন্ন, বন্ধন কোণ ভিন্ন, এই জিনিসগুলো অনেক আলোচনা করব। ঠিক আছে, তোমরা মানে ভয় পাওয়ার কোন কারণ নাই। হ্যাঁ, ইচ্ছা মতো আলোচনা করব তোমাদের ইনশাল্লাহ। ফরজ কাম, স্যার একটু গুছিয়ে কিভাবে লিখবো? আচ্ছা, থ্যাংক ইউ। গুছিয়ে কিভাবে লিখবা তোমরা? আগে প্রথমে আগে তো তোমরা মানে যখন এগুলা সৃজনশীল প্রশ্নে আসবে তখন তোমরা কি করবা, তখন এই তিনটা যৌগের আগে পরিচয় দিবা। হ্যাঁ, মানে পরিচয় দেওয়ার পর এইগুলোর স্ট্রাকচার লিখবা, লেখার পর এর মধ্যে গঠনটা লিখবা, এর মধ্যে কি কি বিকর্ষণ আছে নিচে নিচে এভাবে লিখবা। লেখার পরে পরে আমরা বলবো আমরা জানি যে মুক্তজোড়ের বিকর্ষণ বন্ধনজোড় বিকর্ষণ থেকে বেশি, বন্ধনজোড়ের বিকর্ষণ আবার বন্ধনজোড় বিকর্ষণ থেকে কম। তার মানে এভাবে দেখা যাচ্ছে ক্রমটা তুমি লিখবা আগে, লিখার পর এরপরে তুমি মিথেন অণুর গঠনটা ব্যাখ্যা করবা, অ্যামোনিয়া অণুর গঠনটা ব্যাখ্যা করবা, পানির অণুর গঠনটা ব্যাখ্যা করবা। এটার ক্ষেত্রে বলবা যেহেতু মিথেনের ক্ষেত্রে শুধুমাত্র বন্ধনজোড় বিকর্ষণ রয়েছে, অর্থাৎ চতুর্দিকে একই মাত্রার বিকর্ষণ অর্থাৎ সুষম বিকর্ষণের কারণে sp3 সংকর আয়ন এর কর্তৃক নির্ধারিত যে গঠন চতুস্তলিকীয় তা ঠিক রয়েছে এবং বন্ধন কোণও ঠিক রয়েছে 109.5 ডিগ্রি। ওকে, কিন্তু এরপরে যে অ্যামোনিয়া আয়নের ক্ষেত্রে বলবো এখানে দুই ধরনের বিকর্ষণ কাজ করে, এখানে মুক্তজোড় বন্ধনজোড় বিকর্ষণ আছে। আমরা জানি মুক্তজোড় বন্ধনজোড় থেকে বেশি, যেহেতু এখানে সুষম মাত্রার বিকর্ষণ নেই, মুক্তজোড়ের বিকর্ষণটা বেশি কাজ করে, যার জন্য এই বিকর্ষণের কারণে বন্ধন কোণটা সংকুচিত হয়ে যায়। এ কারণে তার sp3 কর্তৃক নির্ধারিত বন্ধন কোণ 109.5 ডিগ্রি থেকে কমে 160 ডিগ্রি হয়ে যায়, আর গঠনটা তার ত্রিকোণাকৃতির পিরামিডই হয়। আমার মনে হয় এই ব্যাপারটা এভাবে ক্লিয়ার করবে। এরপরে তুমি এটার গঠনে যাবা, এটার গঠনে যে বলবা যে এখানে দেখা যাচ্ছে দুই জোড়া মুক্তজোড় অক্সিজেন রয়েছে আর দুই জোড়া বন্ধনজোড় রয়েছে, তার মানে বিকর্ষণ তিন ধরনের কাজ করে। তুমি এটা লিখবা লোন পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, আর বন্ড পেয়ার বিকর্ষণ কাজ করে। তাহলে এই বিকর্ষণের মধ্যে সবচেয়ে বেশি হলো এটা, এরপর এটা বলবা। তো এই অতিমাত্রা আগে মুক্তজোড় বন্ধনজোড় সবচেয়ে বেশি মাত্রায় কাজ করে বিদায়, তো মুক্তজোড় বন্ধনজোড়কে আরও বেশি মাত্রায় বিকর্ষণ করে, ফলে বন্ধনজোড়ের বিকর্ষণ সবচেয়ে কম হওয়ার কারণে এই বন্ধনজোড়ের কম মাত্রার বিকর্ষণের কারণে বন্ধন কোণ অতিমাত্রায় সংকুচিত হয়ে যায়, ফলে দেখা যায় কমে বন্ধন কোণটা 104.5 ডিগ্রি হয় এবং গঠনটা উল্টা বিশেপ হয়। তো তোমরা এইভাবে গুছিয়ে লিখলে আশা করি ইনশাল্লাহ প্রশ্ন অ্যান্সার করতে সমস্যা হবে না। আচ্ছা, তোমরা তো নাবিলাতে এখনো দেখো, তোমরা পরীক্ষা কবে হয় এটার তো কোনো নিশ্চয়তা নাই, তুমি এখনই সিলেবাস শেষের চিন্তা করতেছো। দেশের পরিস্থিতি বুঝুনি, আর সিলেবাস আমরা আমার সিলেবাস সবার আগে শেষ হবে, এটা টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে, তা আমি যেভাবে পড়াচ্ছি তোমরা আগে বোঝার চেষ্টা করো, সিলেবাস শেষ করার দায়িত্ব হলো আমার। হ্যাঁ, আমার সিলেবাস আর বাকি নেই, আর দুইটা ক্লাস হইলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে এরপরে তোমরা চ্যাপ্টার যেটা ধরবা এটা আলোচনা করে তোমরা মেসেঞ্জারে জানাই দিও, নিজেদের মধ্যে আলোচনা করে কোন চ্যাপ্টারটার পরে পড়বা।
তো এইটা শেষ হলো, তো আমাদের চ্যাপ্টার আর আছে ফার্স্ট পার্টে একটা, চতুর্থ চ্যাপ্টার। এরপরে তো সিলেবাসে প্রথম এবং পঞ্চম চ্যাপ্টার তো বাদে দিয়ে ফেলছে। তাহলে তো এখন আমার আর চতুর্থ চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে, ফার্স্ট পার্ট তো প্রায় সিলেবাস শেষই হয়ে যাবে একটা। আর সেকেন্ড পার্টে তিনটা চারটা চ্যাপ্টার পড়বো আমরা। চারটা চ্যাপ্টারের মধ্যে চতুর্থ চ্যাপ্টারও দেখবা কিছু টপিক বাদ দিবে। তো এখন আশা করি টেনশন করার কোনো দরকার নাই, রিল্যাক্স মোডে পড়ো, দেখা যাবে ইনশাল্লাহ সময় মতো সিলেবাস ঠিকই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখি। তোমরা এখন এই জায়গায় দেখবা, এখন যদি যৌগর আমরা যদি একটা সৃজনশীল প্রশ্ন দেখি, খেয়াল করো। আমরা সিম্পল তিনটা প্রশ্ন, দুইটা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি কেমন আসতেছে। মনে করো আমরা এখানে XA4 যৌগের সংকরায়ন ব্যাখ্যা করো, এটা 3 নম্বরে দিবে এই টাইপের প্রশ্ন। অথবা তোমার বলতে পারে XA3, অথবা বলতে পারে A2X, এগুলোর সংকরায়ন, যে কোনো একটা সংকরায়ন দিবে যৌগ গঠনের। তো তুমি 4 নম্বর প্রশ্নে লিখবে XA4, YA3 এবং A2Z যৌগত্রয় একই সংকরিত সত্ত্বেও গঠন ও বন্ধন কোণ ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা করো। এই যে দেখো তোমাদের প্রশ্ন একদম আমরা যা পড়লাম এগুলা কিন্তু তোমরা কে কি লেখছো আমি একটু দেখি। স্যার একটু গুছিয়ে কিভাবে লিখবো লিখে দিলাম। স্যার আমাদের ওকে একটা কোশ্চেন দিয়া দেখিয়ে দেন কিভাবে এক্সামে আসবে। আচ্ছা ঠিক আছে, দেখাই দিলাম। অথই তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। স্যার মিথেনে তো এলপি বিকর্ষণ নাই, তাও দুই সাইডে কিছুটা বেঁকে নিচের দিকে কেন? আসলে বিকে নিচের দিকে এমন না, এটার গঠনটা এমন। তুমি দেখো শূন্যে যদি থাকে, তোমাদের একটু দেখাই। আমি এখানে কলম
একটু খেয়াল করো, দেখো মিথেনের গঠনটা তোমরা যদি খেয়াল করো, এইটা হলো মিথেনের গঠন। এই দেখো এইভাবে থাকে, হ্যাঁ এইভাবে আছে এইভাবে। তাহলে বলো তো এদিকে বন্ধন কোণ যত, এদিকে তত, এদিকে তত, এদিকে চতুর্থ, মানে খেয়াল রাখবা এই যে এটা মিথেনের স্ট্রাকচারটা তোমরা খেয়াল করছো, এটা মূলত এটা অ্যাকচুয়ালি এইভাবে একটা যৌগগুলো এমনভাবে বিন্যস্ত থাকতে, যৌগে বিদ্যমান পরমাণুগুলো এমনভাবে বিন্যস্ত থাকতে চায় যেইভাবে থাকলে পরে তাদের মধ্যকার বিকর্ষণটা সর্বনিম্ন হয়, যৌগটা স্থিতিশীল হয়। তার মানে বিকর্ষণ যেদিকে বেশি হবে সেখান থেকে পরমাণুগুলো অন্যদিকে সরে যায়। তাহলে দ্যাট মিনস কোনটা চতুর্দিকে যখন সুষম হয়েছে, তার চতুর্দিকে তো বিকর্ষণ সুষম, তার চতুর্দিকে বন্ধন কোণ একরকম ঠিক রাখছে। দেখো বন্ধন কোণ 109.5, তুমি মাপলে দেখবা চতুর্দিকে 109.5 হবে। কোন মাপলেই তুমি পারবা, এভাবে একে তুমি কোন মাপা দেখো দেখবা 109.5 হবে। ঠিক আছে, এই কারণে গঠনটা এমন হয়। স্যার সবগুলো চ্যাপ্টার পড়াবেন না, সবগুলো চ্যাপ্টার যেগুলো থাকবে সিলেবাস এগুলো পড়াবো, আর সিলেবাসে যেগুলো থাকবে এগুলোর উপরে এডমিশন টেস্ট এবং বোর্ড পরীক্ষা হবে, সুতরাং অতিরিক্ত পড়ে এত কোনো লাভ হবে না। বিকর্ষণ তো আসে এটার জন্য নিতে, সব পড়ানো মনে ওর ফেস। কমেন্ট করলে এত লাইক। মিথেন, সাদিয়া বুঝে ফেলছে, XA4 মিথেন অ্যামোনিয়া এবং পানি বুঝে গেছো না তোর? আচ্ছা ঠিক আছে, আমি কমেন্টগুলো পড়ে নিলাম, আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে দেখো তো একেবারেই তোমাদের পড়া জিনিসগুলো, যেমন মিথেনের সংকরায়ন ব্যাখ্যা করবে, এটা সংকরায়ন গত ক্লাসে আমরা ব্যাখ্যা করেছি। আর দেখো মিথেন অ্যামোনিয়া তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেমন যেহেতু 1 নম্বর গ্রুপে, এটা হলো এ হলো কি, তার মানে হাইড্রোজেন, এটা 1 নম্বর 2 নম্বর, এবং এটা দেখো 3 নম্বর 4 নম্বর 5 6 7, মানে এটা হলো 3 4 বলতে আমরা বলবো 13 14 15 16 17 অত্যাধুনিকের আর কি। মূলত এটা 1 এ হলে এটা 2 এ, এটা 3 এ, যেহেতু বি এন উল্লেখ নাই দ্বিতীয় পর্যায়ে, তো বি গ্রুপ থাকার কোনো সুযোগই নাই। 3 এ, এটা 4, এটা ওরকমভাবে 4 5 7 8 পর্যন্ত হবে। ওকে, এটা হলো 3 এর পরে 4 5 6 7, তার মানে বুঝতে পারছো দ্বিতীয় পর্যায়ে 4 নম্বর গ্রুপে 4 এ গ্রুপের মৌল হলো কার্বন, এখন নাইট্রোজেন, এরপর অক্সিজেন, এবং তাদের হাইড্রাইডগুলো হলো মূলত আমরা বুঝতে পারছি যে মিথেন, অ্যামোনিয়া, এরপরে কি পানি। তো তোমরা এখানে বুঝে গেছো যে এখানে এই এদের গঠন বন্ধন কোণ ভিন্ন, তিনটা একই সংকরিত গঠন এবং বন্ধন কোণ ভিন্ন হওয়ার কারণগুলো ব্যাখ্যা করবা। তো তোমরা এখানে একটা যেই জিনিসটা হবে পরীক্ষার সময়, তোমরা অনেক সময় কি করো, এই জিনিসটা একই সংকরিত হওয়ার ফলেও এই জিনিসটা তোমরা ব্যাখ্যা করতে যায়, দেখা যায় সবাই এদের সংকরায়ন সহ ব্যাখ্যা করো, এই কাজটা করার দরকার নেই। তিনটা একই সংকরিত বলবা, যদিও স্তরে তাদের একটা S 3টা পি অরবিটাল আছে, এই কারণে সবগুলোই দেখা যায় সংকরায়ন অংশগ্রহণ হয়ে তারা sp3 সংকরিত। তোমরা অবশ্য 3টা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই দিতে পারো, আমি যেটা তোমাদেরকে এখানে দেখাইছিলাম, আগ দিয়ে sp3 সংকরণ কার্বন নাইট্রোজেন অক্সিজেনের 3টা দেখাই দিতে পারো। দেখানোর পর এরপরে তাদের এই যৌগের গঠন চতুস্থলিক করবো, বন্ধন কোণ 109.5 কেন হলো, এটা তুমি সুষম বিকর্ষণের কারণটা দিয়ে বলবা, এনে ওই বিকর্ষণ ডিফারেন্সের কারণে বলবা, এনে বিকর্ষণ ডিফারেন্সের কারণে, 3টা আলাদা আলাদাভাবে সেপারেটলি ব্যাখ্যা করবা। তাহলে ব্যাখ্যাটা খুব পারফেক্টলি হবে এবং গ্রহণযোগ্য হবে এবং গুছানো হবে এবং নাম্বারটাও পারফেক্টলি তুমি পাবা। ঠিক আছে স্যারেরা, আশা করি তোমরা এই পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা না। প্রেজেন্টেশন করতে তোমাদের কোনো কষ্ট হবে কিনা আমাকে জানাও একটু তাড়াতাড়ি, সব বুঝছো কিনা আমাকে জানাও। স্যার অ্যাডমিশন টেস্ট তো মনে হয় না কোনো টপিক বাদ দিয়ে দিবে, ওরা তো টপিকের রিলেটেড সব কিছু পড়াইলেই রিস্ক থাকে। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, জান্নাতুল ফেরদৌস সিফাত, মনোযোগ দিয়ে শোনো। সিলেবাসটা প্রণয়ন করে তোমাদেরকে, তোমরা যারা আসলে যারা এই সমস্ত কথাগুলো বলে, সবসময় মনে রাখবা, যারা এই সমস্ত কথাগুলো বলে তারা অবশ্যই প্রাইভেট পড়ানোর জন্য বলে, অন্য কোনো কারণ না। কারণ তোমাকে সারাটা বছর প্রাইভেট পড়াবে, খাটাবে, টাকা ইনকাম করবে, এই ধরনের জন্য এগুলো বলে থাকে, অন্য কোনো কারণ না। আমি একেবারে তোমার একদম আল্লাহ রহমতে একদম শিক্ষা মন্ত্রণালয়ের উপরস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করেই তোমাদেরকে ব্যাপারটা জানাচ্ছি। সেটা হলো তোমরা মনে রাখবা,
শিক্ষা, তোমাদের শিক্ষার যে সিলেবাসটা এটা প্রণয়ন করে কে? প্রণয়ন করে এনসিটিবি, মনে রাখবা। সিলেবাসটা প্রণয়ন করে এনসিটিবি, বাট অনুমোদন দেয় কে? অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়, খেয়াল রাখবা। তাহলে এনসিটিবির মানে খেয়াল রাখবা যে সারা বাংলাদেশের তুমি ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, বিশ্ববিদ্যালয় বলো, কেউ কিন্তু এনসিটিবির নিয়ন্ত্রণে না, এটা মনে রাখবা। এরা হলো স্বতন্ত্র। বাট বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত যত ইনস্টিটিউট রয়েছে, অল অফ দ্য ইনস্টিটিউট কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। তো খুব খেয়াল করো ব্যাপারটা। তাহলে এনসিটিবির প্রণীত সিলেবাস যদি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন না দিত, তাহলে সেটা অবশ্যই খেয়াল করো, তাহলে সেটা কিন্তু মানে ইউনিভার্সিটি, মেডিকেল, বিশ্ববিদ্যালয় না মানলেও হতো, কোনো সমস্যা নেই, এটা মানার কোনো প্রয়োজন ছিল না। বাট এটা অনুমোদন দিবে শিক্ষা মন্ত্রণালয়, অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয় যদি অনুমোদন দিয়ে থাকে, সেটা মানতে বাধ্য। বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বলো আর এই মেডিকেল বলো, তারা মানতে বাধ্য। এবং যেই সিলেবাসটা ছেলেমেয়েরা পড়বে, প্রশ্ন সেখান থেকে আসবে, এর বাইরে আসার কোনো সুযোগ নেই। এবং এটা রিসেন্টলি তোমাদের একটা সাক্ষাৎকার বাংলাদেশের মানে শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি এবং তোমার তোমার শিক্ষা সচিব যারা আছে তারা সাক্ষাৎকার দিয়েছে, এবং একই কথা তারা কিন্তু বলবে এবং বলছেও। তো সুতরাং আশা করি তোমরা টেনশন করার কোনো দরকার নাই। এগুলা যারা বলবে, আমি সিফাত, যারা মনে করো যে তোমাদেরকে বলবে যে সিলেবাসে তোমরা যা পড়বা অ্যাডমিশন টেস্টে তো তা আসবে না, তা তো পুরো সিলেবাস থেকে আসবে, তারা কি মানবে? এই সমস্ত কথাগুলো হলো ফালতু কথা। এগুলো বলে তোমাদের প্রাইভেট পড়ানোর জন্য এগুলো বলবো, অন্য কোনো কারণে। তোমরা মনে রাখবা যে যা সিলেবাস তোমাদেরকে দেয়া হবে, প্রশ্ন সেখান থেকে আসবে, এর বাইরে থেকে আসার কোনো সুযোগ নাই। ওকে, তো আমরা আশা করি এই পর্যন্ত। দেখো তোমাদের পড়াগুলো তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, দেখো আমাকে জানাও। স্যাররা তোমরা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও, একদম ফুলফিল আজকের ক্লাসে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে কমেন্টে জানাও। একটা অংশ শেষ হলো, আমরা sp3 সংকলিত হওয়ার পরেও বন্ধন কোণ ডিফারেন্সের একটা অংশ শেষ হয়েছে আমাদের। হ্যাঁ, কিন্তু আরো দুইটা অংশ রয়েছে। একটা হলো কেন্দ্রীয় পরমাণুর আকার ডিফারেন্সের কারণেও এই বন্ধন কোণ চেঞ্জ হতে পারে, তবে সেক্ষেত্রে গঠন চেঞ্জ হবে না। খেয়াল রাখবা, sp3 সংকলিত কর্তৃক গঠনটা চেঞ্জ হবে না, বাট আকার চেঞ্জ হলে কেন্দ্রীয় পরমাণুর বন্ধন কোণ চেঞ্জ হয়ে যাবে। তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স হলো বন্ধন কোণ চেঞ্জ হয়ে যাবে, আকার কোনো পরিবর্তন হবে না, আকার একই রকম থাকবে। অর্থাৎ আকৃতিটা একই রকম থাকবে, আকৃতির কোনো পরিবর্তন আসবে না, বাট বন্ধন কোণ ডিফারেন্স হয়ে যাবে আরো দুটি কারণে। একটা হলো কেন্দ্রীয় পরমাণুর সাইজ চেঞ্জ হওয়ার সাথে সাথে, আর একটা হলো তোমার কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ তার সাথে যুক্ত পরমাণু কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে দেখা যাবে তাদের বন্ধন কোণ ডিফারেন্স হবে, বাট আকৃতির কোনো পরিবর্তন হবে না। এই বন্ধন কোণ ডিফারেন্স হওয়া, আকৃতি একই থাকে, একই সংকরিত যৌগগুলোর কারণ সংক্রান্ত বিষয়ে আরও একটি ক্লাস আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ পড়াবো। এরপর আমরা sp2 সংকরণটা আগামী ক্লাসে ধরবো। আজকে আমাদের মনে হয় না আর আমরা ইনশাল্লাহ আর সামনে আগাইতে পারবো। তবে তোমাদের আমার এখানে একটা জিনিস হলো, আমার কিন্তু আজকের ক্লাসের প্রশ্ন এরপর কোনো অধ্যায় শুরু করবেন, এরপরে তোমরা সেকেন্ড পার্ট শুরু করবা। সেকেন্ড পার্ট নিয়ম অনুযায়ী সেকেন্ড পার্টের প্রথম চ্যাপ্টার, এরপরে সেকেন্ড পার্টের তৃতীয় চ্যাপ্টার পড়বা। পড়ার পর এরপরে চতুর্থ চ্যাপ্টার পড়লে তোমাদের একদম পারফেক্টলি বুঝবা আর কি সব কিছু। কারণ একটার সাথে একটা রিলেশন আছে। তো আমরা সেকেন্ড পার্টের চতুর্থ, প্রথম এবং তৃতীয় চ্যাপ্টারটা পড়বো সেকেন্ড পার্টে, এরপরে আবার ফার্স্ট পার্টের চতুর্থ চ্যাপ্টারে পড়বো, সর্বশেষে জৈব যৌগ আর তড়িৎ রসায়ন পড়বো। এভাবে সিলেবাসটা বিন্যস্ত করলে এরপর তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে স্যাররা, সবাই ভালো থাকবে। আর তোমরা যারা এখনো গত মাসের পেমেন্টটা ক্লিয়ার করো না, অথবা যাদের বকে আছে, আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই পেমেন্টটা ক্লিয়ার করে দিবা, আমি যেন না বলা লাগে, ঠিক আছে? আর বিশেষ করে স্যান্ড মানি করার চেষ্টা করবা। স্যান্ড মানি করলে সবগুলোতে নাম্বারে আসবে দেখবা, আর যদি ক্যাশ আউট করো তাহলে তোমাদের অথবা টেলিটকে আসবে, বাকিগুলোতে মানে মানে বাংলা লিঙ্কে আসবে না, বাংলা লিঙ্কে শেষ হয়ে গেছে লিমিট, এই আর কি। এই কারণে আবার প্রথম দিক দিয়ে পাঠালে আসবে। তো ঠিক আছে স্যারেরা, আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন নেটে মনে হয় তোমাদের কোনো প্রবলেম হয় না আল্লাহর রহমতে। আমি বাসায় এবার ভালো মানের নেট স্পিডের তোমার আনছি, তোমার ওয়াইফাই নিয়ে আসছি, এর জন্য দেখা যায় এখন কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে।
একদম একদম নিট অ্যান্ড ক্লিন ভালোভাবে বুঝতে পারতেছি আমরা। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পড়াশোনা ভালো করে করবা, সাবধানে থাকবা, বাসা থেকে সহসা বের হবা না। বের হলো স্যানিটাইজিং মেনটেন করে একদম ভালোভাবে থাকবা। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত থাকুক। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ মঙ্গলবারে। প্রতিনিয়ত আমাদের এখন থেকে কোনো ক্লাস মিস হবে না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ।